السلام عليكم ورحمة الله نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن يبتغي غير الإسلام دينا فلن يقبل منه صدق الله العظيم ইসলামী আন্দোলন বাংলাদেশ মহানগর উপজেলা শাখা কর্তৃক আয়োজিত ভারতের পানি আগ্রাসন বন্ধে কার্যকরী ব্যবস্থা গ্রহণ, ছাত্র জনতার গণবিপ্লবের সংগঠিত গণহত্যার বিচার, দুর্নীতিবাদদের গ্রেফতার, অবৈধ সম্পদ বাজেয়াপ্ত ও তাদের নির্বাচনে অযোগ্য ঘোষণা করা, সংখ্যানুপাতিক হারে পিআর পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচনের দাবিতে আজকের এই গণসমাবেশের মোহতারাম সভাপতি, উপস্থিত রয়েছেন প্রধান অতিথি, উপস্থিত রয়েছেন জাতির রাহবার হযরত উলামায়ে কেরাম, আমাদের সংগঠনের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল বৃন্দ, সামনে উপস্থিত ইসলামকামী দেশপ্রিয় জনতা, সংগ্রামী উপস্থিতি। আমরা এই প্রজন্মের মানুষ 1971-এর স্বাধীনতার যুদ্ধ দেখি নাই, তবে আমরা 2024-এর 5ই আগস্টের এই বিজয় দেখেছি। যতটুকু মুরব্বীদের দেখে শুনেছি, আমরা স্বাধীনতা যুদ্ধেও মানুষ স্বাধীনতা যুদ্ধ বিজয় লাভ করার পরে এতটা খুশি হয় নাই যতটা খুশি এই ছাত্র বিপ্লবের পরে হয়েছে। বন্ধুরা আমার, এই ছাত্র বিপ্লবে যে সমস্ত ছাত্ররা প্রাণ দিয়েছেন, যারা এই যুদ্ধে অংশগ্রহণ করেছেন, তারা এই প্রজন্মের নতুন মুক্তিযোদ্ধা। আর যারা এই বিপ্লবের বিরোধিতা করেছেন, তারা এই নতুন প্রজন্মের নব্য রাজাকার। এদেরও লিস্ট হবে। আপনারা যেরকম সাধারণ ক্ষমা ঘোষণা করে দিয়েও উলামায়ে কেরামদেরকে ফাঁসির কাস্টে ঝুলিয়েছেন, আপনাদেরকে কিন্তু কেউ সাধারণ ক্ষমা ঘোষণা করে নাই। আপনারা নিজেদের বাড়িটা ঠিকঠাক রেখেন। যারা এই প্রজন্মে আমাদেরকে কষ্ট দিয়েছেন, রাজাকারের খাতায় নাম লিখিয়েছেন, এ জাতি আপনাদেরকে ক্ষমা করবে না ইনশাআল্লাহ। বন্ধুরা আমার, আজকের এই 2024-এর এই গণ আন্দোলনে বরাবরই উলামায়ে কেরাম বৈষম্যের শিকার। 1971-এর আন্দোলনে শেখ মুজিবুর রহমান তো একটা সাজানো গোছানো বাংলাদেশ পেয়েছিলেন। তিনি তো 9 মাস পরে বাংলাদেশে এসেছিলেন। এই 9 মাসে বাংলাদেশে অনেক উত্থান পতন হয়েছে। আজকে যদি বাংলাদেশে কাউকে সঠিকভাবে বঙ্গবন্ধু ঘোষণা দিতে হয়, তাহলে সে হলো আব্দুল হামিদ খান ভাসানী। কিন্তু এই লঙ্গিপড়া মাওলানাকে জাতি ভুলে গেছে, কারণ তিনি একজন মাওলানা। 2024-এর আন্দোলনে আব্দুল হামিদ খান ভাসানীর ভূমিকা অবতীর্ণ হয়েছেন। যখন ছাত্র জনতার কোন অভিভাবক ছিল না, তাদের অভিভাবকদের ভূমিকা পালন করে ছাত্র জনতাকে সাহস জুগিয়েছিলেন রাজপথে আমার আপনার নেতা শেখ মুজিবুর। কিন্তু এই বৈষম্যপূর্ণ রাজনীতি বাংলাদেশে তাকেও আজকে শ্রদ্ধার সাথে স্মরণ করার মানুষ খুবই কম আছে। বন্ধুরা আমার, আজকে আওয়ামী লীগের ইতিহাস আমরা দেখেছি। আজকের আমাদের এই বিজয় স্বৈরাচার আওয়ামী লীগ থেকে বাংলা মানুষের মুক্তির বিজয়। আজকের এই বিজয় ভারতের দিল্লির চাতাকল থেকে বাংলার মানুষের স্বাধীনতার বিজয়। আজকের বিজয় ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের গুন্ডা বাহিনী থেকে বাংলার মানুষের মুক্তির বিজয়। আওয়ামী লীগের ইতিহাস গুম, খুন, ধর্ষণের ইতিহাস। আওয়ামী লীগের ইতিহাস 2009 সালে মেজরদেরকে হত্যার ইতিহাস। আওয়ামী লীগের ইতিহাস 2013 সালে শাপলা চত্বরে চার্জযুদ্ধরত অবস্থায় দিনদার উলামায়ে কেরামদেরকে হত্যার ইতিহাস। আওয়ামী লীগের ইতিহাস 2021 সালে ওই কসাই মুদিকে বাংলাদেশে ঢুকিয়ে উলামায়ে কেরামদেরকে গুম, খুন, হত্যার ইতিহাস। আওয়ামী লীগের ইতিহাস দেশকে লুটপাট করার ইতিহাস। অতএব এই আওয়ামী লীগ আমাদেরকে 2014, 18, 24-এ বাংলাদেশের জনগণকে তিনটা নির্বাচন থেকে তারা দূরে রেখেছে। আমরা চাই আওয়ামী লীগ অন্তত পক্ষে বাংলাদেশের জনগণকে, বাংলাদেশের আওয়ামী লীগকে, এই অন্তর্বর্তীকালী সরকার অন্তত পক্ষে 3টা নির্বাচন থেকে আওয়ামী লীগকে দূরে রাখবে। 3 নির্বাচন থেকে দূরে রাখবে। আমরা দেখেছি অনেকে বলে আপনারাও আসেন দল গুছান, আওয়ামী লীগ সন্ত্রাসী সংগঠন।
এই বাংলার জমিটাকে তারা উন্মুক্ত কারাগারে রূপান্তর করেছে। এই আওয়ামী লীগকে আমরা দেখতে চাই না, দ্বিতীয়বার দেখতে চাই না। কিন্তু আমরা এই 16 বছরের আগের ইতিহাসও ভুলিনি। যারা পরীক্ষিত দুর্নীতিবাজ তারা আবারও মাথা চারা দিয়ে উঠেছে। আওয়ামী লীগের নাম স্মরণ করে আওয়ামী লীগকে মানুষের মগজে আর ঢুকাইতে চাই না। অটোমেটিকলি হাসিনা বিলীন হয়ে গেছে, দেশে হাসিনার নাম নাই, আওয়ামী লীগ নেই। কিন্তু আওয়ামী লীগের 16 বছরে আওয়ামী লীগের নেতারা যেই পরিমাণ সম্পদের মালিক হয়েছে, মাত্র 5ই আগস্ট রাত্রবেলা এই পরীক্ষিত দুর্নীতিবাজরা তার চাইতে বেশি সম্পদের মালিক হয়ে গেছে। আমরা মনে করি চাঁদাবাজ দুর্নীতিবাজরা এরা কোনো সংগঠনের লোক না, এরা বাংলাদেশের কোন সংগঠনের লোক হতে পারে না। যারা বাংলাদেশে রাজনীতি করতে চান ভবিষ্যতে এই সমস্ত দুর্নীতিবাজদেরকে মাইনাস করেন, এদেরকে বাদ দিয়ে জনগণের সামনে ভোট চাইতে আসবেন, না হলে চটায় ডাল পাশে একটা দিয়ে দিব। এদেরকে আর দেখতে চায় না বাংলাদেশের মানুষ। বন্ধুরা আমার, আজকে একটা দাবি উঠেছে পিআর পদ্ধতি নির্বাচন। আমরা অনেকেই জানা নাই পিআর পদ্ধতি কি জিনিস। পিআর পদ্ধতি হলো সংখ্যানুপাতিক হারে নির্বাচন, অর্থাৎ কোনো প্রার্থী থাকবে না, মার্কা থাকবে। মনে করেন ধানের শীষ, হাত পাখা, দাড়ি পাল্লা, বট গাছ, তাল গাছ, বেল গাছ, এরকম কি থাকবে? মার্কা থাকবে। মার্কায় নির্বাচন হবে, ভোট হবে। প্রাপ্ত ভোটে পার্সেন্টেজ হারে যেই দলের যেই পরিমাণ ভোট আসছে ওই দলের ওই পরিমাণ সদস্য সংসদে যাবে। এতে করে সকল দলের ভোটের মূল্যায়ন হবে, সকল দলের প্রতিনিধি কোথায় থাকবে? সংসদে থাকবে। এক দল দেশটাকে লুইটা পিঠা খাওয়ানোর সুযোগ পাবে না। প্রতি দলের লোক সংসদে প্রতিনিধিত্ব করবে, তাহলে রাজপথে আর সংগ্রাম থাকবে না, আন্দোলন থাকবে না। প্রত্যেক দলের লোক কিন্তু সংসদে আছে, সংসদে সুবিধা অসুবিধার কথা বলেন, রাজপথে আন্দোলন সংগ্রামের কোনো কি নাই দরকার। এই ধরনের পিআর পদ্ধতির নির্বাচন আপনারা জনগণ চান কি চান না? চান কি চান না? আমরা মনে করি বাংলাদেশে পিআর পদ্ধতির নির্বাচন ছাড়া বাংলাদেশে শান্তি ফিরে আসতে পারে না। আরেকটা কথা আমরা শুনি, জনগণ সব সময় বলে হুজুর আপনারা ঐক্য হয়ে যান। আমরা বলি আমরা ঐক্য হওয়ার আগে, নেতারা, রাজনৈতিক নেতারা ঐক্য হওয়ার আগে আপনারা জনগণরা ঐক্যবদ্ধ হন। জনগণ কিভাবে ঐক্যবদ্ধ হবে? যে আমরা আর কোন দুর্নীতিবাজ, সন্ত্রাস, চোর, ডাকাত, চাঁদাবাজদেরকে ভোট দেব না। ঐক্যবদ্ধ হন আপনারা। আপনি বলেন নেতা আপনার পাশে তো দেখা যায় দুর্নীতিবাজকে দাঁড়ায় রয়েছে, ওই তো চোর দাঁড়ায় রয়েছে, ওই ডাকাত দাঁড়ায় রয়েছে। আপনার পাশে যদি চোর ডাকাত থাকে আপনাকে কিন্তু আমরা ভোট দেব না। চোর ডাকাতদের কাতারা যদি আমরা পড়ি আমাদেরকেও ভোট দিবেন না। আপনারা আগে জনগণ ঐক্যবদ্ধ হন যে আগামী নির্বাচনে কোন পরীক্ষিত ডাকাতদেরকে ভোট দেব না। আপনারা ঐক্যবদ্ধ হলে অবশ্যই এই নেতাদের কাছ থেকে চুরি ডাকাতি চলে যাবে, এটাই বাস্তবতা। আপনারা আমাদেরকে ঐক্যবদ্ধ হতে বলেন কেন? আপনারা নিজেরা ঐক্যবদ্ধ হন। বন্ধুরা আমার, আমাদের এই যুগে এসে আমরা দেখেছি বিএনপির সাধারণ সম্পাদক ভারপ্রাপ্ত মির্জা ফখরুল ইসলাম আলমগীর ওই দিন বলেছিলেন যে আমরা মৌলবাদদেরকে রাষ্ট্র ক্ষমতায় দেখতে চাই না। উনি এটা দ্বারা কি বুঝিয়েছেন আমাদের তো জানা নাই। কি বুঝিয়েছেন? মানে ওনাদের চেহারাটা আগেই পরিষ্কার করছেন, ওনাদের চেহারা আগেই পরিষ্কার করছেন ওনারা। আর এই দেশটাতে মৌলবাদদের দেশ, এই দেশটা সংখ্যাগরিষ্ঠ 92% মুসলমানের দেশ। ওনারা বলতে চাইতেছেন ধর্মভিত্তিক রাজনীতি আমরা চাই না, অথচ ইতিহাস সাক্ষী এই ভূখণ্ড স্বাধীন হয়েছে সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের ভিত্তিতে। দ্বিজাতিক মুসলিম জাতিসত্তার ভিত্তিতে এই ভূখণ্ড আমরা স্বাধীন পেয়েছি। এটা কোনো পরিবেশগত কারণে নয়, ভাষার কারণে নয়। এই দেশ স্বাধীন হয়েছে এই পূর্ব এবং পশ্চিম পাকিস্তানে মুসলমানদের সংখ্যা বেশি, মুসলমান যেন তাদের ধর্মীয় সংস্কৃতি, স্বাধীনতা, সভ্যতা নিয়ে তারা যেন বসবাস করতে পারে, এই জন্য দেশটা স্বাধীন হয়েছে। কিন্তু এই ধরনের এই দালাল চক্র, ইসলাম বিদ্বেষী চক্র আজকে এই ভূখণ্ড থেকে ইসলামকে মুছে দিতে চায়। আমরা বলবো দেশ আমাদের, দেশ মুসলমানদের, বাকি সকলেই এখানে থাকার অধিকার রয়েছে। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান তারাও তাদের অধিকার নিয়ে এখানে বসবাস করবে। তার মানে দেশ তাদের নয়, দেশ মুসলমানদের। মুসলমানদের দেশে ইসলামী রাজনীতি চলবে না তো অন্য কিছু চলবে। আবার উপদেষ্টা মধ্য থেকে একজন দেখে বলেছি 2024-এ এসেও বোরকা, মানে বোরকার বিরুদ্ধে কথা বলা শুরু করে দিয়েছে।
2024 এসেও বোরকা। আচ্ছা, আমরা যদি বলি 2024 এসেও মাথায় সিঁদুর, আমরা যদি বলি এই সভ্যতার যুগে 2024 এসেও ওই গোলাম বান্দির মতো ছোটখাটো পোশাক পরে মহিলারা হাঁটবে, এটা চলবে না। এটা কি অযৌক্তিক হবে? আমাদের মুসলমানদের পোশাকের প্রতি তাদের এত বিদ্বেষ কেন বলতে চাই? আমরা জানতে চাই। আমরা তো শাখার বিরোধিতা করি নাই, আমরা সিঁদুরের বিরোধিতা করি নাই। আমাদের মুসলমানদের পাঞ্জাবি টুপি বোরকার বিরোধিতা তারা কেন করবে? আমরা জবাব চাই। আমরা আপনাদের থেকে সঠিক জবাব চাই। আপনারা কাদের এজেন্ডা বাস্তবায়ন করতে এখানে এসেছেন? পশ্চিমাদের কোন এজেন্ডা যদি আপনারা বাস্তবায়ন করতে এসে থাকেন, তাহলে মনে রাখবেন বাংলার জনগণ আবার দুর্বল আন্দোলন করে তুলবে, আপনাদের দেশ থেকে বিতাড়িত করবে ইনশাআল্লাহ। অতএব কারণে সকল মুসলমান ভাইদেরকে ঐক্যবদ্ধ হয়ে আগামী নির্বাচনে যা ব্যতীত শান্তির উপায় নাই, ইসলাম ছাড়া শান্তির উপায় নাই, ইসলামী আন্দোলনে যোগদান করে আগামী নির্বাচনে বিশ্বের জনগণের হাতকে শক্তিশালী করে শান্তির প্রতীক হাত পাখায় ভোট দিয়ে বাংলার সংসদে ইসলাম প্রিয় জনতা, শান্তিকারী জনতা ইসলাম প্রতিষ্ঠা করবে, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার আলোচনা এখানে শেষ করছি। আমার আলাইকুম।